এই বৃদ্ধা মহিলা তার নাতনির জীবন ধ্বংস করার জন্য নরকের এক ভয়ঙ্কর শয়তানের সঙ্গে চুক্তি করেছিল। বিনিময়ে সেই শয়তান প্রতিদিন তার শরীর থেকে অল্প অল্প করে রক্ত চুষে নিতে শুরু করে। আসলে সবকিছু শুরু হয়েছিল 1999 সালে ব্রুকলিন শহরের একটি হাসিখুশি পরিবারকে কেন্দ্র করে। সেদিন বাড়ির মেয়ে রোজারিওর 10ম জন্মদিন উদযাপন করা হচ্ছিল। সবার সঙ্গে ছবি তোলার পর হঠাৎ রোজারিওর নানি নিজের ঘরে চলে গেলেন। আর তখন রোজারিও জানালা দিয়ে বাইরে তাকিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ভাবছিল। এ সময়ে তার অসুস্থ মা এলেনা রোজারিওর কাছে এসে বলল প্রার্থনা করার জন্য যেন সে নানিকে ডেকে নিয়ে আসে। তাই রোজারিও নানির ঘরের দিকে যেতে লাগল। কিন্তু ঠিক তখনই রোজারিওর বাবা অস্কার তাকে থামিয়ে বলল খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে এবং তারা রোজারিওকে সেই জীবন দিতে পারবে যা তারা সব সময় দিতে চেয়েছে। আসলে রোজারিও আগে তার পরিবার সহ মেক্সিকোতেই থাকত, কিন্তু ভালো জীবনের খোঁজে অস্কার সবাইকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। যাই হোক, রোজারিও যখন গ্রিসল্যান্ডার ঘরে ঢুকল, দেখল নানি সেখানে নেই, কিন্তু পুরো ঘর জুড়ে মাটির দাগ, যা গিয়ে থেমেছে আলমারির সামনে। রোজারিও যখন আলমারি খুলল, ভিতর থেকে বের হলো পোকায় ভর্তি এবং রক্তে ভেজা একটি কাপড়। সেটা দেখে ভয় পেয়ে সে বেরিয়ে আসতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তার পিছনে গ্রিসল্যান্ডা এসে দাঁড়ালো, কিন্তু সে কিভাবে কোথা থেকে সেখানে এলো তা কেউই জানত না। রোজারিও তাকে বলল বাইরে গিয়ে সবার সঙ্গে প্রার্থনায় যোগ দিতে, কিন্তু গ্রিসল্যান্ডা রাজি হলো না এবং অদ্ভুতভাবে বলল সে এসবের উপর বিশ্বাস করে না, কারণ তার বিশ্বাস রয়েছে এক অন্য কিছুর ওপর। রোজারিও বিষয়টি বুঝতে পারল না, কিন্তু হঠাৎই দেখতে পেল গ্রিসল্যান্ডার হাত থেকে রক্ত ঝরছে। নানি দ্রুত নিজের ক্ষত লুকিয়ে ফেলে এবং রোজারিওকে বাইরে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর তিনিও বাইরে এলেন, কিন্তু তার শরীর যেন কালো হয়ে গিয়েছিল, যেন তিনি কোনো শয়তানি জাদু করেছেন। এটা দেখে রোজারিও ভয় পেয়ে গেল এবং এখান থেকেই গল্পটি 26 বছর এগিয়ে যায়। এখন ম্যানহাটনে রোজারিও একজন বড় ওয়াল স্ট্রিট স্টক ব্রোকার হয়ে গেছে এবং তার কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে। কিন্তু এরই মধ্যে তার পরিবার পুরোপুরি ভেঙে গেছে। এলেনা এবং অস্কারের ডিভোর্স হয়ে যায়, আর এলেনার অসুস্থতার কারণে রোজারিও অস্কারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ সে জানত এলেনার খুব অল্প সময়ই বাকি আছে এবং সে কখনোই চাইত না এলেনার মৃত্যু তার চোখের সামনে হোক। কিন্তু যখন এলেনা মারা গেলেন, গ্রিসল্যান্ডা পুরোপুরি একা হয়ে গেলেন। তবুও ভয়ে থেকে রোজারিও কখনো তার কাছে দেখা করতে যায়নি। আর আজ যখন সে অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই গ্রিসল্যান্ডার ফোন আসে, কিন্তু রোজারিও ফোনটি ধরেনি। এরপর অফিসের বাইরে যাওয়ার সময় তার দেখা হয় মিগেল নামে এক সিকিউরিটি গার্ডের সঙ্গে। মিগেল রোজারিওর মাধ্যমে নিজের টাকা শেয়ারে বিনিয়োগ করে লাভ করতে চেয়েছিল, কিন্তু রোজারিও এখন নিজেকে অনেক বড় কিছু ভাবত। তাই সে মিগেলের কাছে একটা বাহানা বানিয়ে সরাসরি অফিসে ঢুকে যায়। অফিসে গিয়ে আবারও গ্রিসল্যান্ডার কল আসে, তবুও সে ইগনোর করে। কিন্তু বাড়ি ফেরার পথে রোজারিও নিজেই গ্রিসল্যান্ডাকে কল করে, আর তখন ফোনে কেউ তাকে জানায় যে গ্রিসল্যান্ডা আজ সকালে সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছেন। এটা শুনে রোজারিওর শরীর ঠান্ডা হয়ে যায় এবং নানির মৃত্যুর খবর তাকে ভীষণভাবে কষ্ট দেয়। সে সঙ্গে সঙ্গে অস্কারকে বিষয়টি জানায় এবং নিজে গ্রিসল্যান্ডার বাসায় যেতে থাকে। অস্কার তাকে বলে সেখানে গিয়ে অপেক্ষা করতে, কারণ তুষারপাতের কারণে তার পৌঁছতে একটু দেরি হবে। এদিকে রোজারিও যখন গ্রিসল্যান্ডার অ্যাপার্টমেন্টের আশেপাশে পৌঁছায়, তখন হঠাৎ মনে হয় সে যেন এলেনাকে দেখল, কিন্তু নিজের কল্পনা ভেবে সে গুরুত্ব না দিয়ে গ্রিসল্যান্ডার বাসার কেয়ারটেকার মার্টির কাছে পৌঁছায়। মার্টি তাকে গ্রিসল্যান্ডার ঘরে নিয়ে যায়। সেখানে সে জানায় যে সে অ্যাম্বুলেন্স ডেকেছে, অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবে। এটা বলে যখন সে বেরিয়ে যাচ্ছে, তখন ঘরে জ্বালানো মোমবাতি দেখে সে অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই সে নিজে এগুলো নিভিয়ে গিয়েছিল। কিন্তু জানি না কিভাবে সে হঠাৎ নিজের আগুনে পুড়ে গেল। এরপর যখন মাটি চলে গেল, তখন রোজারিও গ্রিজিল্ডার পাশে বসে কেঁদে উঠল। পরে যখন সে গ্রিজিল্ডার উয়ুক দেখতে তার শরীরের উপর রাখা কাপড়টা সরালো, তখন তার শরীর কেঁপে উঠল, কারণ গ্রিজিল্ডার পুরো দেহে বড় বড় কাটার দাগ ছিল। ঠিক তখনই হঠাৎ রোসারিও রান্নাঘর থেকে বাসনকোসন পড়ে যাওয়ার শব্দ শুনল আর ভয়ে ভয়ে রান্নাঘরে গেল, কিন্তু সেখানে শুধু নোংরা বাসন দেখা গেল, আর সেই বাসনে রাখা খাবার পচে যাওয়ায় তাতে পোকা ধরে গেছে। এটা দেখে রোসারিও সেগুলো কুড়েদানে ফেলে দিল এবং অ্যাম্বুলেন্স আসার অপেক্ষায় রইল। তখনই মাটি ফোন করে জানালো যে বাইরে ভারী তুষারপাতের কারণে অনেক লোক আহত হয়েছে,
তাই অ্যাম্বুলেন্স আসতে আরও দেরি হবে। রোসারিও এটা মেনে নিল, কিন্তু গ্রিজিল্ডার দেহ বারবার দেখে তার ভয় লাগতে শুরু করলো। তাই সে কাপড়ের সাহায্যে গ্রিজিল্ডার দেহ ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল। ঠিক তখনই সে দেখল গ্রিজিল্ডার মুখ নড়ছে আর তার নাক থেকে একটি পোকা বেরিয়ে এলো। এটা দেখে রোসারিও প্রথমে ভয় পেল, কিন্তু পরে কাপড় তুলে সেই পোকা পরিষ্কার করতে গেল। সেই সময় হঠাৎ পোকাটি রোসারিওর হাতে ছিদ্র করে তার শরীরের ভেতর ঢুকে গেল এবং মাথার দিকে যাবার চেষ্টা করতে লাগলো। এতে রোসারিও ভীষণ ব্যথা অনুভব করছিল, কিন্তু পোকাটি তার মস্তিষ্কে পৌঁছানোর আগেই সে কান দিয়ে সেটিকে শরীরের বাইরে বের করে ফেলল। রোসারিও সত্যি এতে ভয় নিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। ঠিক তখনই তার দৃষ্টি মেঝের দিকে গেল, যেখানে শৈশবের মতোই মাটির দাগ দেখা যাচ্ছিল, যা আলমারির দিকে যাচ্ছিল। ভয়ে ভয়ে রোসারিও এবারও আলমারি খুলল। সেখানে গ্রিজিল্ডার পোশাকের পিছনে অনেক কালো জাদুর জিনিসপত্র লুকানো ছিল, প্রাণীর খুলি থেকে শুরু করে রক্তমাখা কাপড়। এমনকি আলমারির পিছনে একটি গোপন দরজাও ছিল, যা তালা এবং শয়তানি চিহ্ন দিয়ে বন্ধ করা ছিল। রোসারিও এটা দেখে কি ভাববে বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ কেউ জোরে দরজায় কড়া নাড়ল। রোসারিও যখন দরজা খুলল, তখন সামনে দাঁড়িয়েছিল গ্রিসিল্ডার প্রতিবেশী জয়, যার এয়ার ফ্রায়ার কিছুদিন আগে গ্রিজিল্ডা নিয়ে গিয়েছিল। জয় রোসারিওর কাছে তা ফেরত চাইতে লাগলো। তখন রোসারিও তাকে বলল যে সে পরে এসে নিয়ে যাক, কারণ গ্রিজিল্ডা কোথায় রেখেছে সে জানে না। এতটুকু বলে রোসারিও তার মুখের ওপরই দরজা বন্ধ করে দিল। কিন্তু জয় আবার দরজায় কড়া নাড়ল এবং রোসারিওকে বলল যে তার হাতের ওপর বরফ লাগানো উচিত, কারণ তার হাতটা পুড়ে গেছে। এটা শুনে রোসারিও যেন নিজের হাতে তাকাতেই স্তব্ধ হয়ে গেল, কারণ যেখানে পোকাটি তার দেহের ভেতর ঢুকেছিল সেই জায়গায় একটি ভয়ঙ্কর শয়তানি চিহ্ন তৈরি হয়ে গেছে। দেখতে মনে হচ্ছিল যেন গরম লোহার রড দিয়ে কেউ তার হাতে সেই দাগ এঁকে দিয়েছে। এরপর রোসারিও কাপড় দিয়ে তার হাত বেঁধে নিল। ঠিক তখনই সে গ্রিজিল্ডার পায়েও একই শয়তানি চিহ্ন দেখল। পায়ের কাপড় সরাতেই দেখা গেল গ্রিজিল্ডার উরুর সঙ্গে কাঁটাযুক্ত একটি তার জড়ানো, আর সেই তারের ভেতরেই ছিল আলমারির গোপন দরজার চাবি। এটা দেখে রোসারিওর মনে আরও বেশি ভয় জন্মালো। তবু মনের তীব্র কৌতূহল তাকে বাধ্য করল গ্রিজিল্ডার উরু থেকে চাবিটা খুলে নিতে। চাবি বের করেই সে সেই গোপন ঘরের দিকে এগোলো। সেখানে পৌঁছাতেই ভয় তার সমস্ত শরীর কেঁপে উঠল, কারণ গ্রিজিল্ডা সেই ঘরে ভয়ঙ্কর কালো জাদুর সেটআপ তৈরি করে রেখেছিল। অনেক অদ্ভুত জিনিসের সঙ্গে সেখানে একটি ভুডু পুতুলও ছিল, যার ওপর লেখা ছিল কোবিয়ান্ডে, এক শয়তান যে রক্তের বলি দাবি করে, আর পালো ধর্মে যাকে মৃত্যুর দেবতা হিসেবেও বলা হয়। রোসারিও ভয়ে সেটিকে আবার জায়গায় মতো রেখে দিল। কিন্তু ভয়ঙ্কর জিনিস এখানেই শেষ হয়নি। সেখানে একটি লোহার পাত্রও ছিল, যার ভেতরে রাখা ছিল রোসারিওর ছবি, তার চুলের গোছা, তার শৈশবের ভাঙা একটি দাঁত, আর তার প্রথম পিরিয়ডের সময় ব্যবহার করা ট্যাম্পন। এগুলো দেখে রোসারিওর পার তলা থেকে মাটি সরে গেল, কারণ তার নানি এই কালো জাদু আর কারো ওপর নয়, বরং রোসারিওর ওপরই করেছিলেন। এতে রোসারিও নিজের এখানে আসার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হচ্ছিল। ঠিক তখনই সে পিছনে কারো হামাগুড়ি দেওয়ার মতো শব্দ শুনতে পেল। ভয়ে সে পিছনে তাকাতেই দেখল ঘরের অন্ধকার কোণের দিকে একটি ছায়া সরে যাচ্ছে, আর মুহূর্তের মধ্যেই সেই ছায়া রোসারিওর ওপর ঝাঁপিয়ে পড়ে তার গাল থেকে চামড়ার এক টুকরো ছিঁড়ে নিল। রোসারিও আতঙ্কে দৌড়ে ঘরে ফিরে এলো এবং তৎক্ষণাৎ এখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। পথে তার সঙ্গে দেখা হলো জয়ের, যে তাকে বাইরে খারাপ আবহাওয়ার কথা জানালো এবং বলল যে এর কারণে বাইরে কারফিউ জারি করা হয়েছে। কিন্তু এত ভয়ঙ্কর অভিজ্ঞতার পর রোসারিও এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারছিল না। তাই সে জয়ীকে উপেক্ষা করে বাইরে বেরিয়ে ক্যাব বুক করার চেষ্টা করল, কিন্তু কারফিউয়ের কারণে কোনো ক্যাবই পাওয়া যাচ্ছিল না। তাই সে দ্রুত সাবওয়ের দিকে চলে গেল। সেখানে অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক লোকের কুকুর তার দিকে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। এতে ভয়ে রোসারিয়া সাবওয়ের গেটের দিকে দৌড় দিল, কিন্তু কুকুরটি নিজেকে ছাড়িয়ে নিয়ে তার দিকেই ছুটে আসতে লাগলো। রোসারিও ঠিক গেটের কাছেই পৌঁছেছে, এমন সময় তার সামনে অদৃশ্যভাবে অ্যালিনার ভূত উপস্থিত হয়ে তার মাথা জোরে জোরে সাবওয়ে গেটের সাথে ঠুকতে লাগলো। রোসারিও অচেতন হয়ে মাটিতে পড়ে গেল, আর তখনই সেই কুকুর এসে তার কোট ছেড়তে শুরু করলো। মনে হচ্ছিল যেন কোনো অজানা শক্তি রোসারিওকে আবার গ্রিসিল্ডার বাড়িতে ফিরে যেতে বাধ্য করছে। রোসারিও এই সংকেত বুঝে গেল এবং কোনোভাবে কুকুরের হাত থেকে রক্ষা পেয়ে আবার গ্রিসিল্ডার বাড়িতে ফিরে গেল। সেখানে গিয়ে সে নিজের সঙ্গে ঘটতে থাকা ঘটনাগুলো এবং গ্রিসিল্ডার ঘরে থাকা কালো জাদুর বস্তুগুলো নিয়ে গুগলে সার্চ করল। তখন সে পালো মেম্বি নামের এক শয়তানি ধর্ম সম্পর্কে জানতে পারল। এত ভয় থাকলেও রোসারিও সেই লোহার পাত্রটি ফেলে দিল না এবং নগাংশা নিয়ে দ্রুত গোপন ঘরটি বন্ধ করে দিল। এরপর বাইরে এসে সে তৎক্ষণাৎ ফোন বের করে পালোর অভিশাপ ভাঙার উপায় সার্চ করতে লাগলো। কিন্তু কিছু জানার আগেই
ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়ে ফোন বন্ধ হয়ে গেল। এতে রোসারিও প্রচণ্ড বিরক্ত হয়ে ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিল। ঠিক তখনই সে টেবিলের ভেতরে একটি ছোট লুকানো গোপন খপ দেখতে পেল, যেখানে গ্রিসেলেন্ডা পালো ধর্মের পুরো একটি বই লুকিয়ে রেখেছিল। এটা দেখে রোসারিও তৎক্ষণাৎ সেই বই খুলে কোবিয়েনদের অভিশাপ ভাঙার উপায় পড়তে শুরু করল। বইতে লেখা ছিল, যদি কোবিয়েনদের অভিশাপ ভাঙতে হয় তাহলে যিনি অভিশাপ দিয়েছেন এবং যিনি অভিশপ্ত হয়েছেন এই দুইজন মানুষের রক্ত একই নগাংশার মধ্যে ফেলতে হবে, যেটা ব্যবহার করে অভিশাপ তৈরি করা হয়েছিল। এরপরই সেই অভিশাপ শেষ হবে, কিন্তু অভিশাপ ভাঙার সেই মানুষটির দেহ আর আত্মা কোবিয়েনদের হয়ে যাবে। এখন যেহেতু গ্রিসেলেন্ডা রোসারিওর জীবন পুরো নষ্ট করে দিয়েছিল, তাই রোসারিও কিছু না ভেবেই একটি ছুরি পানি দিয়ে ধুয়ে নিজের আঙুলে কেটে তার রক্ত ওই নগাংশায় ফেলতে শুরু করল। তারপর সে একই ছুরি দিয়ে গ্রিসেলেন্ডার আঙুল কাটতে চেষ্টা করল, কিন্তু আশ্চর্যের বিষয়, গ্রিসেলেন্ডার দেহে যেখানেই কাট দিচ্ছিল কোথাও থেকে এক ফোঁটা রক্তও বেরোচ্ছিল না। এটা দেখে রোসারিও আতঙ্কে ভেঙে পড়ছিল। ঠিক তখনই তার নিভে যাওয়া ফোন হঠাৎ নিজে থেকেই চালু হয়ে গেল এবং তাতে গ্রিসেলেন্ডার কল আসতে লাগলো। কলের ভেতর গ্রিসেলেন্ডা বারবার রোসারিওর কাছে ক্ষমা চাইছিল, কিন্তু হঠাৎই আবার অ্যালেনার ভূত রোসারিওর সামনে এসে তাকে ভয় দেখাতে লাগলো। এতে রোসারিও আরও বেশি ভয় পেয়ে গেল এবং অ্যালেনা তার কাছে পৌঁছানোর আগেই সে সর্বশক্তি দিয়ে গ্রিসেলেন্ডার দেহে সেই ছুরিটি বসিয়ে দিল। এবার অবশেষে তার দেহ থেকে রক্ত বের হয়ে নগাংশায় পড়তে লাগলো, কিন্তু অ্যালেনা তখনও অদৃশ্য হয়নি, যার মানে অভিশাপ এখনো ভাঙেনি। এর আগেই রোসারিও কিছু বুঝে ওঠার সুযোগ পেল না। অ্যালেনা তাকে গলা চেপে ধরে তার উপর কালো রক্ত আর কীটপতঙ্গ দিয়ে ভর্তি বমি করে দিল। ঠিক তখনই আবার বাইরে থেকে জয়ী এসে দরজা খুলল এবং তার ঢুকতেই ঘরের পরিবেশ আচমকা সম্পূর্ণ শান্ত হয়ে গেল। আসলে জয়ী আগে গ্রিসেলেন্ডার মৃত্যু কথা জানত না। এখন যখন জানতে পারল, তখন রোসারিওর কাছে ক্ষমা চেয়ে এসে বলল যে আসলে গ্রিসেলেন্ডার রোসারিওকে খুব ভালোবাসত। সে প্রতিদিন শুধু এই প্রার্থনাই করত যে রোসারিও তার জীবনে যা কিছু পেতে চায় সবই যেন পায়। এমন দোয়ার শব্দ জোয়ের ঘর পর্যন্ত ভেসে আসত। এগুলো জানতে পেরে রোসারিও পুরোপুরি হতবাক হয়ে গেল, কারণ এতদিন সে গ্রিসল্যান্ডাকে ভুল বুঝে এসেছে, অথচ আসল সত্য ছিল সম্পূর্ণ ভিন্ন। এটা একটু ভেবে দেখতেই রোসারিও বুঝল গ্রিসল্যান্ডা তার খারাপের জন্য নয়, বরং ভালোর জন্যই পালোর জাদু ব্যবহার করেছিল। সে কোবেন্ডের কাছে রোসারিও সফলতা এবং তার সব ইচ্ছা পূরণের আশীর্বাদ চেয়েছিল, আর সেই কারণেই আজ রোসারিও এত নাম এবং টাকা কামাতে পেরেছে। এই সব বুঝে ওঠার সাথে সাথেই সে দ্রুত গ্রিসল্যান্ডার বইয়ের দিকে ছুটে গেল। সেখানে কিছু পরে আবার সেই গোপন ঘরে ফিরে গেল, যেখানে সে ওই ভুডু ডলে লাগানো নোট খুলে পড়তে শুরু করল। নোটে লেখা ছিল, কোবিন্ডের সঙ্গে যে কোনো ধরনের চুক্তি করার পর প্রতিদিন সেই মানুষকে কোবিন্ডেকে রক্ত দিতে হবে, আর যদি কোনো কারণে একদিনও রক্ত না দেওয়া হয় তাহলে ঠিক সেই রাতেই কোবিন্ডে এসে সেই মানুষটিকে মেরে ফেলবে, যার জন্য ইচ্ছা বা বেশ করা হয়েছিল। এর মানে ছিল কোবিন্ডে আজ রাতেই রোসারিওকে মারতে আসবে, কারণ গ্রিসল্যান্ডা মারা যাওয়ায় সে আর রক্ত দিতে পারেনি। ঠিক তখনই রোসারিও তার পিছনে এলেনার হাঁটার শব্দ শুনতে পেল। ভয় পেয়ে সে বাইরে বেরিয়ে গিয়ে দেখল গ্রিসল্যান্ডা তার পালোর বই শক্ত করে জড়িয়ে আছে। রোসারিও তার হাত থেকে বইটা খুলে নিল এবং কোবিন্দেকে থামানোর উপায় খুঁজতে লাগল। সেখানে সে জানতে পারল কোবিন্দেকে থামানোর মাত্র একটাই উপায় আছে। যিনি ইচ্ছা শুরু করেছিলেন তাকে নিজেকে হত্যা করে নিজের আত্মাকে চিরতরে কোবিন্দের কাছে উৎসর্গ করতে হবে। কিন্তু রোসারিওর নানি তো আগেই মারা গেছেন। এমন সময় রোসারিওর মাথায় নতুন একটা ভাবনা আসে। সে সিদ্ধান্ত নেয় কোবিন্ডেকে গ্রিসল্যান্ডার শরীরেই বন্দী করে দেবে, তাহলে কোবিন্ডে তার নানির শরীরে আটকা পড়বে এবং রোসারিও বেঁচে যাবে। এই প্রক্রিয়া সম্পর্কেও গ্রিসল্যান্ডার বইয়ে লেখা ছিল। তাই রোসারিও এক মুহূর্ত দেরি না করে গ্রিসল্যান্ডার একটি জ্যাকেট পরে নিল এবং গ্রিসল্যান্ডার মৃতদেহ থেকে সামান্য রক্ত আর কিছু চুল তুলে নিল। তারপর কালো জাদুর উপকরণগুলো সামনে রেখে বই দেখে দেখে প্রক্রিয়াটি পুনরায় শুরু করল। কিন্তু এদিকে ঘরের বাইরে দাঁড়িয়ে মাটি জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো, কারণ বাইরে অ্যাম্বুলেন্স এসে গেছে। এর ফলে রোসারিওকে মাঝপথে সে প্রক্রিয়া থামাতে বাধ্য হতে হলো। কিন্তু এই অবস্থায় সে গ্রিসল্যান্ডার দেহ মাটির হাতেও দিতে পারে না, আর পুরো প্রক্রিয়াটাও শেষ করা দরকার। তাই সে তাড়াতাড়ি ঘরের মোমবাতিগুলো নিভিয়ে গ্রিসল্যান্ডাকে নিয়ে গোপন ঘরে চলে গেল। যখন মাটি সে ঘরে ঢুকল, তখন সেখানে গ্রিসল্যান্ডার দেহও নেই, রোসারিও নেই। এতে সে বিভ্রান্ত হয়ে নিচে নেমে গেল। এদিকে রোসারিও গোপন ঘর থেকে বেরোতেই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে আবার এলিনা এসে তাকে ভয় দেখাতে লাগলো। সে রোসারিওকে মেরে ফেলতেই যাচ্ছিল, কিন্তু রোসারিও কোনোভাবেই দৌড়ে বের হয়ে যেতে সক্ষম হলো। বাইরে এসে সে দেখল গ্রিসল্যান্ডার দেহ অদৃশ্য হয়ে গিয়ে বাড়ির সিলিংয়ের সঙ্গে লেগে আছে। এটা দেখে তার গায়ে কাঁটা দিয়ে উঠল,
ভয়ে ভয়ে সে একটি লাঠির সাহায্যে দেহটি নিচে নামানোর চেষ্টা করতে লাগলো এবং শেষমেশ গ্রিসল্যান্ডার শরীর টুপ করে তার উপর পড়ে গেল। রোজারিও দ্রুত উঠে দাঁড়ালো এবং আবার গ্রিসল্যান্ডার জ্যাকেট পরে মন্ত্রপাঠ শুরু করলো। ঠিক তখনই গ্রিসল্যান্ডার মুখ নিজে থেকেই খুলে গেল এবং তার ভেতর থেকে কোবিয়েন্ডের হাত বেরিয়ে আসতে লাগলো। এটা দেখে রোজারিওর গা শিউড়ে উঠল। যখন সে মন্ত্রপাঠ ধীরে করে ফেলল, এলিনার সামনে এসে তার মাথা দেয়ালে আছাড় মারল। রোজারিও অচেতন হয়ে গেল। এরপর স্বপ্নে তার চোখ খুলে গেল এবং তার সামনে এলিনা দাঁড়িয়েছিল। এবার সে পুরোপুরি মানুষ রূপে। এলিনা তাকে বলল, আমি আর তোমার নানি কখনো তোমার সিদ্ধান্তের জন্য তোমাকে ঘৃণা করিনি। আমরা শুধু চেয়েছিলাম তুমি সুখে থাকো, কারণ আমরা তোমাকে খুব ভালোবাসতাম। এই কথা শুনে রোজারিও নিজের ভুলের জন্য ক্ষমা চাইল এবং বলল যে সেও এলিনাকে খুব ভালোবাসত, কিন্তু তাকে মারা যেতে সে সহ্য করতে পারছিল না। এ কথা বলেই তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরেছিল। মাত্র তখনই এলিনা শয়তানি কণ্ঠে বলতে শুরু করল, আমি তোমার জন্য এত কিছু করলাম, কিন্তু তারপরও তোমার খারাপ সময়ে তুমি আমাকে ছেড়ে দিলে। তুমি খুব স্বার্থপর। এই কথা শুনে রোজারিও বুঝে গেল যে এতক্ষণ তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি এলিনা নয়, বরং কোবিয়েন্দে। এটা বুঝেই সে তার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু কোবিয়েন্দে তার মাথা ধরে তাকে অতীতের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেল। সে দেখতে পেল শৈশবে অস্কর, গ্রিসল্যান্ডা আর এলিনা তাকে নিয়ে কাঁটাতারের মাঝ দিয়ে সীমান্ত পেরিয়ে ব্রুকলিনে প্রবেশ করার চেষ্টা করছে। সেনাবাহিনী এড়িয়ে অস্কার আর গ্রিসল্যান্ডা রোজারিওকে নিয়ে কাঁটাতারের মধ্যে দিয়ে সীমান্ত পার হয়ে যায়, কিন্তু এলিনা তাদের সঙ্গে থাকা এক লোকের সঙ্গে কাঁটাতারে আটকে পড়ে। সে সময় রক্তমাখা সেই লোক এলিনাকে একটি ক্রস দিয়েছিল, আর অল্প পরেই যন্ত্রণায় সেই লোকটি মারা যায়। কিন্তু এলিনার ভাগ্য ভালো ছিল, সে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে অস্কারের কাছে পৌঁছে যায়। এরপর যখন রোজারিও চেতনা ফিরে এলো, তখন তার সবকিছু স্পষ্ট হয়ে গেল এবং সে এলিনার জন্য গভীর দুঃখ অনুভব করল। কিন্তু এখন তার সামনে এলিনা নয়, কোবিয়েন্দে দাঁড়িয়ে আছে। কোবিয়েন্দে এগিয়ে আসতেই রোজারিও জোরে জোরে আবার সে মন্ত্রপাঠ শুরু করল। মন্ত্রের টানে কোবিয়েন্দের দেহ টেনে যেতে যেতে অবশেষে গ্রিসল্যান্ডার মুখ দিয়ে আবার তার শরীরে ঢুকে গেল। এটা দেখে রোজারিও স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং মাটিতে বসে পড়ল। এরপর তার চোখ খুলল ভোরবেলায়। অস্কার গ্রিসল্যান্ডার বাড়িতে এসে পৌঁছেছিল। রোজারিও তাকে সব জানালো। অস্কার তাকে শান্ত করে। অ্যাম্বুলেন্স আসার পর গ্রিসল্যান্ডার জন্য বই থেকে প্রার্থনা পড়ে তার দেহ পাঠানো হলো। তারপর তারা দুজন ঘর পরিষ্কার করতে শুরু করলো। এই সময় রোজারিও একটি অ্যালবাম পেল এবং তার 10ম জন্মদিনের ছবিগুলো দেখতে লাগলো। ঠিক তখনই একটি ছবিতে তার নজর গেল। অস্কারের আঙ্গুলে কাটা দাগ রয়েছে এবং এতে রোজারিও বুঝতে পারল আসলে সেই কালো জাদু শুরু করা মানুষটি গ্রিসল্যান্ডা নয়, বরং অস্কারই ছিল। এটা বুঝেই সে দ্রুত অস্কারের সঙ্গে এই নিয়ে কথা বলতে গেল। সেখানে অস্কার রোজারিওকে জানালো যে আমি জানতাম গ্রিসল্যান্ডা পালো সম্পর্কে জানে এবং তোমার 10ম জন্মদিনের দিন তুমি খুব খুশি ছিলে। তুমি পুরোপুরি নিশ্চিত ছিলে যে তুমি একদিন অনেক বড় মানুষ হবে। তোমার আশা ভেঙে না যাওয়ার জন্য আমি গ্রিসল্যান্ডাকে না বলে তার বই খুলেছিলাম এবং তোমার সব সুখ পূর্ণ করার জন্য একটি রক্তের রীতি সম্পূর্ণ করেছিলাম। কিন্তু গ্রিসল্যান্ডা আমাকে দেখে বুঝে গিয়েছিল যে ওরা বড় বিপদে পড়েছে। তবু সে আমাকে সেখান থেকে চলে যেতে বলল, আর তার বদলে প্রতিদিন নিজেই কোবিয়েন্দেকে রক্ত দিত, কারণ যদি সে তা না করত কোবিয়েন্দে এসে তোমার প্রাণ নিত। এই কারণেই গ্রিসল্যান্ডার দেহে এতগুলো কাটা চিহ্ন ছিল। এখন যেহেতু গ্রিসল্যান্ডা মারা গিয়েছে, তাই অস্কার নিজে প্রতিদিন কোবিয়েন্দেকে রক্ত দেওয়ার দায়িত্ব নিল। রোজারিও এটা শুনে অবাক হয়ে গেল এবং সে অস্কারকে নগেঞ্জে রক্ত দেওয়া থেকে বিরত রাখল। কিন্তু ততক্ষণ পর্যন্ত অনেক সময় চলে গেছে। ঠিক সেই মুহূর্তে অস্কারের রক্তের ফোঁটা নগেঞ্জে পড়তেই কোবিয়েন্দে তার দেহে ঢুকে গেল, কারণ রোজারিও আগে থেকেই সেই কালো জাদু শেষ করার জন্য নগেঞ্জে নিজের রক্ত ঢুকিয়েছিল। এবং যদি কালো জাদু সম্পূর্ণ করা ব্যক্তি এবং যার জন্য এটি করা হচ্ছে দুজনের রক্তই নগেঞ্জে যায়, তাহলে কালো জাদু সম্পূর্ণ করা ব্যক্তির আত্মা এবং দেহ কোবিয়েন্দের হয়ে যাবে। কোবিয়েন্দে তখন রোজারিওর উপর রাগে আক্রমণ করল। রোজারিও দ্রুত পালানোর চেষ্টা করল, কিন্তু কোবিয়েন্দে তাকে ধরল এবং মারার জন্য আগ্রহী হল। ঠিক সেই সময় পিছন থেকে জয়ী ঘরে প্রবেশ করল এবং কোবিয়েন্দেকে এয়ার ফ্রায়ার দিয়ে আক্রমণ করতে শুরু করল। কিন্তু এতে কোবিয়েন্দে আরও রাগে ফেটে গেল এবং জয়ীর ঘাড় ভেঙে সে তাকে মেরে ফেলল। এরপর কোবিয়েন্দে রোজারিওকে আলিঙ্গন করল, কিন্তু সে মারা যাওয়ার আগেই রোজারিও তার ঘাড়ে একটি কাঁচি চালালো। এতে অস্কারের মানবদেহ মারা যেতে শুরু করল এবং কোবিয়েন্দের শক্তি দুর্বল হয়ে গেল। অস্কারের মৃত্যুর পর রোজারিও অনেক কেঁদে ফেলল, কিন্তু পরে সে সিদ্ধান্ত নিল যে সে কোবিয়েন্দের দেওয়া কিছুই সে নিজের কাছে রাখবে না। ভবিষ্যতে সে নিজের চাকরি ছেড়ে দিয়ে নিজের একটি ফার্ম শুরু করে, যেখানে সে স্টক মার্কেটে বিনিয়োগ করে গরিব মানুষদের সাহায্য করতে লাগলো। আজও সে তার কোম্পানিতে কাজ করা গার্ড মিগেলের সাহায্য করে, আর মিগেল চলে যাওয়ার পর নিজের পরিবারের ছবির সামনে একটি মোমবাতি জ্বালিয়ে তাদেরকে স্মরণ করে। তবে হঠাৎ সেই ছবির কাঁচ নিজে নিজে ভেঙে গেল এবং মোমবাতিও নিজে নিজে নিভে গেল।
ঠিক সেই মুহূর্তে রোজারিওর মুখ থেকে কোবিয়েনদের হাত বেরিয়ে আসলো এবং এখানেই এই গল্প শেষ হলো। যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিতে ভুলবে না। আর যদি তোমরাও আমার মতো করে হরর মুভি বা গল্প শুনতে ভালোবাসো তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি প্রায় তোমাদের জন্য এমন ইন্টারেস্টিং ভিডিও আনতে থাকি। আমি এবার তোমাদের সঙ্গে আবার মিলবো এমনই আরেকটি ভয়ঙ্কর গল্পের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।